ভারতবর্ষের অন্যান্য রাজ্য যখন রকেটের গতিতে এগিয়ে যাচ্ছে তখন সিঙ্গুরে আমরা দেখলাম জনজোয়ার। লোকের জানার ইচ্ছে টাটা আসবে কি আসবে না। আপনারা যখন এত উদ্গ্রীব সিঙ্গুরে টাটা আসবে কি আসবে না, তখন আপনাদের একটা খবর দিয়ে রাখি। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর সাথে একটা চুক্তি সই করেছে টাটা। 11,000 কোটি টাকার ইনভেস্টমেন্ট করবে ঝাড়খণ্ডে। থাকবে নেদারল্যান্ডের টেকনোলজি, যাতে করে কার্বন ডাই অক্সাইড এমিশন কম হয়। প্রায় 80% কম এমিশনে প্রোডাকশন হবে টাটা স্টিল। আর একটা জিনিস করেছে টাটা, ঝাড়খণ্ডের গভর্নমেন্টের সাথে পার্টনারশিপে টাটা পর্যটন, টাটা ইন্ডাস্ট্রি যা যা আছে ঝাড়খণ্ডে, তার পর্যটন শিল্পও খুলে দিচ্ছে। ঝাড়খণ্ডে 11,000 কোটি টাকার টাটার অভিনিবেশ। কিন্তু কোথায় গিয়ে হলো এই অভিনিবেশটা? ডাভোস, WEF ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম 2026, যেখানে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী গেছিলেন। ওখানে টাটা স্টিলের কর্তাদের সাথে দেখা, আর ওখানেই এই ইনভেস্টমেন্টের চুক্তি। स्विट्जरलैंड के दावोस की बर्फीली वादियों में वर्ल्ड इकोनॉमिक फोरम की सालाना बैठक हुई, जिसमें दुनिया भर के ताकतवर देश, कई बड़ी बड़ी वैश्विक कंपनियां और निवेशक पहुंचे। यहां पहली बार झारखंड ने भी पूरी दुनिया के सामने अपने विजन और अपनी संभावनाओं और आत्मविश्वास के साथ खुद को पेश किया। वर्ल्ड से बड़ा और ऐतिहासिक परिणाम टाटा स्टील के साथ हुआ 11,000 करोड़ रुपए का मेगा समझौता है। এইবারে আপনারা বলবেন ডাভোস 2026টা আবার কি? খায় না মাথায় দেয়? আপনাদের বলি, সুইজারল্যান্ডে আল্পস পাহাড়ের ওপর একটা শহর ডাভোস। আল্পস পাহাড়ের ওপর এই শহরে অন্যান্য সময় বছরের স্কি এইসব করতে লোকে যায়, কিন্তু জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে প্রত্যেক বছর এই ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম হয়, যেখানে বিশ্বের তাবর তাবর ব্যবসায়ী, যেমন ধরুন আমাদের আম্বানি, টাটার কর্মকর্তারা এবং আরও অনেকে, ওদিক থেকে ইলন মাস্ক, এরা বিশ্বের বড় বড় বিজ্ঞানী, বড় বড় রাষ্ট্র নেতা, এরা আর বড় বড় বুদ্ধিজীবীরা, এরা সব মিলিত হন। যদিও আপনারা কিন্তু আমাদের বুদ্ধিজীবী মানে পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবীদের সাথে মিলিয়ে ফেলবেন না, যাতে করে এখানে মতের আদান প্রদান হয়। কোন দেশ বিজ্ঞানে, ব্যবসায় কতটা এগিয়েছে, পরিবেশ কী করে রক্ষা করে ব্যবসা বাড়ানো যায়, রাইটাররাও যায়, ভাবুন। এবং এই মতের আদান প্রদান করে সবাই অনেক নতুন কিছু শেখে। আর যেহেতু বড় বড় ব্যবসায়ী এবং রাষ্ট্র নেতারা যান, সেহেতু যে যার নিজের দেশে নতুন ব্যবসা, অভিনিবেশ, ইনভেস্টমেন্ট আনতে চেষ্টা করেন। এটা হচ্ছে ডাভোস ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। ভারতও কিন্তু যায় প্রত্যেকবার ডাভোসে, কিন্তু ডাভোস 2026-এ এবার আমাদের প্রধানমন্ত্রী একটা প্ল্যান দিয়েছিলেন যে সব রাজ্যরা আগ্রহী, তারা আলাদা আলাদা নিজেদের মঞ্চ করে নিজেদের কথা বলতে পারে। এটাকে বলা হচ্ছে ফেডারেল কম্পিটিটিভ স্টেটস, মানে প্রতিযোগিতা, কে কত ইনভেস্টমেন্ট আনতে পারে, কোন রাজ্য। এতে 10টা রাজ্য গেছিল। কি কি 10টা রাজ্য? পশ্চিমবঙ্গের নামমাত্র নেই। কি কি 10টা রাজ্য? প্রথমেই বলি, ছোট দিয়ে শুরু করি, আমাদের পাশের রাজ্য ঝাড়খণ্ড, যার
মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন আমাদের মুখ্যমন্ত্রীর সাথে তার সদ্ভাব, খুব সদ্ভাব, তিনিও ইন্ডি জোটের শরিক। সেই হেমন্ত সোরেন গেছিলেন, আর গেছিলেন কেরালা, আর গেছিল কেরালা রাজ্য, যে কেরালা এতদিন এই বিজনেস, এই ব্যবসা বাণিজ্য থেকে টাকা একে বলতো ক্যাপিটালিজম, বুর্জুয়া, সেই কেরালাও কিন্তু গেছে, বুঝেছে যে ব্যবসা বা ইনভেস্টমেন্ট না আনলে রাজ্যটা চলবে না। আমি কেরালা ঘুরতেও তো গেছিলাম, বহু মানুষের, সাধারণ অল্প বয়সী ছেলেমেয়েদের সাথে কথা বলেছি, তারা খুব বিরক্ত, বলছে একটাও কোনো চাকরি বাকরি নেই, আমাদের নার্সিংয়ের কাজ শিখে বাইরে চলে যেতে হয়, সারা জীবন বাইরে কাজ করে টাকা পাঠাতে হয়। আর পশ্চিমবঙ্গের সাথে মিলটাও খুঁজে দেখুন যে সরকারি স্কুলে আমরা যারা পড়েছি তারা ইংরেজিও ভালো করে বলতে শিখিনি। পশ্চিমবঙ্গের সাথে মিলটা খুঁজে দেখুন। অথচ সেই সিপিএম গেছে ডাভোসে বলতে যে আমাদের রাজ্যে চলুন, আমাদের রাজ্যে আমাদের খুব সহযোগিতা পাবেন, আমাদের রাজ্যে গিয়ে ব্যবসা করুন, এআই এইসবে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর কি, হ্যাঁ, ডেটা সেন্টার এইসব নিয়ে ব্যবসা করুন। কেরালাও গেছে, আসাম এরা সব প্রথমবার যাচ্ছে। আসামেরও ইনভেস্টমেন্ট কমিটমেন্ট পেয়েছে, যদিও আসাম টাটার চিপ তৈরির জন্য অনেক অভিনিবেশ তার আছে। আর কে কে গেছে? গেছে সদ্য 2 বছর আগে জন্মানো নতুন অন্ধ্রপ্রদেশ, নতুন তেলেঙ্গানা, কর্ণাটক, মহারাষ্ট্র, প্রথমবার গেল গুজরাট, ইউপি, এরকম 10টা রাজ্য গেছে। কিন্তু পশ্চিমবঙ্গ যায়নি। পশ্চিমবঙ্গের জন্য বলার কেউ নেই। পশ্চিমবঙ্গ থেকে কেউ গিয়ে বলেনি যে চলুন আমাদের রাজ্যে গিয়ে ব্যবসা করবেন, আমাদের ছেলে মেয়েদের চাকরি হবে। বুঝেছেন? চ্যাম্পিয়ন স্টেটসগুলোয় যাওয়ার আগে, মানে যে সব রাজ্যগুলো চ্যাম্পিয়ন আমাদের ভারতবর্ষের মধ্যে বিজনেস আনার জন্যে, সেখানে যাওয়ার আগে আসামের কথা একটু বলে নিই। পাশের রাজ্য আমাদের আসাম, যারা আমাদের থেকে অনেক পিছিয়ে ছিল শিল্পায়নে, তারা ডাভোসে গিয়ে 1 লাখ কোটি টাকার অভিনিবেশ এনেছে, ইনভেস্টমেন্ট কমিটমেন্ট। এর থেকে যদি 10% কি 25%ও হয়, তাহলে কত ছেলেমেয়ের চাকরি হবে বুঝতে পেরেছেন? এছাড়া টাটাতে, আসামে টাটা তাদের সেমিকন্ডাক্টর চিপ বানাচ্ছে, 25-26 মধ্যেই শেষ হয়ে যাওয়ার কথা। তাদের কত প্রোডাকশন হবে জানেন চিপে? 48 মিলিয়ন চিপস পার ডে। 1 মিলিয়ন মানে কত জানেন? 1 মিলিয়ন মানে 10 লাখ। তাহলে আপনারা নিজেরাই হিসেব করে নিন, 40 মিলিয়ন চিপস, সেমিকন্ডাক্টর চিপস পার ডে প্রোডাকশন হলে কত ডাইরেক্ট আর ইনডাইরেক্ট কর্মসংস্থান হবে? আসাম তো বলছে প্রায় 15,000 ডাইরেক্ট চাকরি হবে। আর এই চিপসগুলো লাগবে গ্লোবাল অটোমোবাইল ইন্ডাস্ট্রি, ইভি মানে ইলেকট্রিক্যাল ভেহিকল, ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি। তাহলে বুঝতে পারছেন আস্তে আস্তে পাশের রাজ্য আসাম টাটার এই অভিনিবেশের জন্য কতখানি দৌড়ে এগিয়ে থাকবে। একজনকে এয়ারপোর্টে ড্রপ করতে গেছিলাম, ব্যাঙ্গালোরে ফিরে যাবে সে। যাওয়ার সময় গাড়িতে বলছিল যে যতবার আসছি প্রত্যেক বছর দেখছি পশ্চিমবঙ্গের হতদরিদ্র দশা যেন বেড়েই চলেছে, ক্রমশ বেড়েই চলেছে বছরের পর বছর।
যা হোক, তাকে ড্রপ, সেও বাঙালি, সেও বাইরে কাজ করতেই গেছে, চাকরি করতে, এখানে চাকরি নেই বলে, অল্প বয়সী। যখন ফিরছি তখন সে ওলা ড্রাইভার ছেলেটি আমাদের আলোচনা এতক্ষণ শুনছিল। আমরাও বলছিলাম কি অবস্থা, চাকরি নেই, সবাই এয়ারপোর্টে ব্যাঙ্গালোরে ফিরে যাওয়ার বিশাল লাইন ভিড় করেছে। তখন হঠাৎ ওলার ড্রাইভার যে ছেলেটি অল্প বয়সী পেছন ফিরে বলল, সব দোষ এই 50 বছরের পশ্চিমবঙ্গের যন্ত্রণার সব দোষ প্রত্যেকটা পশ্চিমবঙ্গবাসীকে নিতে হবে, কারণ তারাই দায়ী। কেন তারা ভাবেনি যে আগামীতে কি হবে? এই 50 বছর ধরে একইভাবে কোনো হোমওয়ার্ক না করে ভোট দিয়ে গেছে। জানেন, আমি অঙ্কে এমএসসি, আজকে ওলার ড্রাইভারি করছি। আমরাও থতমত খেয়ে গেছিলাম। আর এখন যখন এই ডাভোসের এই ঘটনাগুলো শুনছি, তখন মনে হচ্ছে পশ্চিমবঙ্গ এই 50 বছর না, প্রায় 70-80 বছর পেছিয়ে গেছে। প্রত্যেকটা পশ্চিমবঙ্গবাসী এর জন্যে দায়ী। আবারও বলছি, পশ্চিমবঙ্গ থেকে কিন্তু ডাভোসে কেউ যায়নি। পশ্চিমবঙ্গের যদিও গেলেও যে কেউ খুব একটা আসতো সন্দেহ আছে, কারণ যা পরিস্থিতি, যা পশ্চিমবঙ্গের সুনাম বাইরে, তবুও কেউ যায়নি, কারোর মনেও হয়নি যে গিয়ে দেখি চেষ্টা করে কিছু অভিনিবেশ, ইনভেস্টমেন্ট বড় বড় কোম্পানির আনতে পারি কিনা। এবার শোনাবো চ্যাম্পিয়ন যে স্টেটসগুলো এই প্রতিযোগিতায়, যে ভারতবর্ষের যে স্টেটগুলো চ্যাম্পিয়ন হয়েছে ইনভেস্টমেন্ট আনার, তাদের কথা শোনাবো। তখন মনে হবে ধুর, সিঙ্গুরে একটা টাটা এলো কি এলো না, তার থেকে অনেক বড় অপরচুনিটি সামনে পড়ে আছে, আমরা এই খবরগুলো জানি না। এইবার আমি বলবো সদ্য জন্ম নেওয়া 2 বছর আগে নতুন অন্ধ্রপ্রদেশ আগেও ছিল, ভেঙে গেছে তেলেঙ্গানা আর অন্ধ্রপ্রদেশ। সেই অন্ধ্রপ্রদেশের নতুন জন্ম নেওয়া অন্ধ্রপ্রদেশের চ্যাম্পিয়ন হয়ে ফিরে আসার কথা। আরও চ্যাম্পিয়ন আছে, একাই চ্যাম্পিয়ন না, কিন্তু সেই গল্প শোনাবো যে নতুন জন্ম নেওয়া অন্ধ্রপ্রদেশ কতটা প্রোঅ্যাক্টিভ। ওদের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু, তার স্লোগান ছিল এবার ডাভোসে, চুজ স্পিড, চুজ আন্ধ্রা। মানে তোমরা যদি স্পিড চাও তাহলে অন্ধ্রপ্রদেশকে তোমাদেরকে সিলেক্ট করতে হবে। আর একটাও ছিল ওনার স্লোগান, প্রোঅ্যাক্টিভ গভর্নেন্স। আমি শুনছিলাম ওনাকে ইন্টারভিউতে একজন জিজ্ঞেস করছিল, আচ্ছা আপনি কি করে এত রোবাস্ট এই ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হ্যান্ডেল করেছেন? কারণ যখন তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ ভাগ হয়নি তখনও ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য উনি খুব চেষ্টা করেছিলেন। উনি খুব দামি কথা একটা বলেছেন, যে রেগুলেটরি বডি, অর্থাৎ যে মাথার ওপর বসে আছে, যার হাতে কন্ট্রোল, সে যদি সৎ হয়, সে যদি ঠিক ঠিক পথে চালিত করে, বাকি সব কিছু ঠিক মতো হয়ে যাবে। আর আমি এইটাই করেছি, যে আমি যাতে সব কিছু ঠিক ঠিক চলে সেই দিকটা নজর রেখেছি, বাকি সব কিছু নিজের গতিতেই হয়ে গেছে। অন্ধ্রপ্রদেশের আরও একটা স্লোগান ছিল, ওয়ান ফ্যামিলি ওয়ান এন্টারপ্রেনার। মানে প্রত্যেকটা পরিবার থেকে একজন করে শিল্পপতি বলবো বা উদ্যোগপতি। অর্থাৎ এই যে আমরা চাকরি করব, বাইরে গিয়ে পরিযায়ী হয়ে, এই কনসেপ্টটাই চলে গেছে। কারণ আজকাল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে বাড়িতে বসে মানুষ প্রভূত বা প্রচুর রোজগার করার সুযোগ পেয়ে যাচ্ছে। তাকে বাইরে যেতে হবে না, এক সিঙ্গুরের ওপর
নির্ভর করতে হবে না, বাড়ি থেকে যদি ঠিক মতো প্রশিক্ষণ দেওয়া যায় তাহলে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে তার জায়গা থেকেই সে রোজগার করতে পারবে। পরিসংখ্যানে দেখা যাচ্ছে যে টোটাল ভারতবর্ষে যা ফরেন ইনভেস্টমেন্ট আসবে তার 25% অন্ধ্রপ্রদেশে ইনভেস্ট করতে চাইছে, কারণ এখানে শুধু ইজ অফ ডুইং বিজনেস না, এখানে স্পিড অফ ডুইং বিজনেস, সব কিছু খুব সহজভাবে উদ্যোগপতিরা পেয়ে যাচ্ছেন। কোনো তোলাবাজি তো দূরের কথা, কোনো রকমভাবে কারুর কোনো উদ্যোগপতির অসুবিধে সৃষ্টি হচ্ছে না। ওয়ান উইন্ডো মানে এক জায়গা থেকে সব রকম লাইসেন্স বা যাই হোক সব কিছু পেয়ে যাচ্ছেন। তা এই ডাভোস থেকে এই অন্ধ্রপ্রদেশ কী নিয়ে এলো? অন্ধ্রপ্রদেশের যিনি চিফ মিনিস্টার তিনি 35 থেকে 36টা ম্যারাথন মিটিং করেছিলেন উদ্যোগপতিদের সাথে। তাতে বলছে RMZ $10 বিলিয়ন ইনভেস্ট করছে। বিলিয়ন মানে 1 বিলিয়নে 100 কোটি হয়। তো আপনারাই গুণ করে হিসেব করে বলবেন যে 10 বিলিয়ন কত হয়। এটা অন্ধ্রপ্রদেশের গভর্নমেন্টের সাথে। কিন্তু এই RMZ কোম্পানি এরা কি কাজ করছে? এরা শুধু ইনফ্রাস্ট্রাকচার তৈরির কাজটা করবে। যেমন ধরুন ভাইজাগে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডেটা সেন্টার এগুলো যে বানাবে, তিরুপতি এইসব নানা জায়গায় ক্লাস্টারে সেই কাজটা এরা করবে। অফিস, তারপরে নানা রকম ইনফ্রাস্ট্রাকচার এরা বানাবে অন্ধ্রপ্রদেশ গভর্নমেন্টের সাথে পার্টনারশিপে। মনে রাখবেন সংখ্যাটা 10 বিলিয়ন, 1 বিলিয়ন মানে 100 কোটি, এত অভিনিবেশ। অদ্ভুত একটা জিনিস যেটা অন্ধ্রপ্রদেশ করছে সেটা হচ্ছে ধরুন ভাইজাগে কি হচ্ছে, বা বিশাখাপত্তনম, সেখানে ধরুন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডেটা সেন্টার, ডিজিটাল বা কোয়ান্টামের যে উদ্যোগগুলো আসছে এগুলো একটা জায়গায় পরপর বিল্ডিংয়ে এই অফিসগুলো হচ্ছে। আবার তিরুপতিতে আর এক রকমের বিজনেস, সেই বিজনেসটাই ডিফারেন্ট কোম্পানি ওই একই বিজনেসের ডিফারেন্ট কোম্পানি ডিফারেন্ট অফিস করছে ধরুন তিরুপতি ক্লাস্টারে। তো এই রকম হচ্ছে, এটা চায়নাতেও আছে, এটাকে ইকোসিস্টেম বিজনেস মডিউল বলা হয়। গেল 10 বিলিয়নের গল্প, যে RMZ 10 বিলিয়ন অন্ধ্রপ্রদেশ গভর্নমেন্টের সাথে ইনভেস্ট করছে। এরপর ব্রুকফিল্ড নামে পৃথিবীর ওয়ান অফ দ্য বিগেস্ট অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি এই ডাভোসে চুক্তি সই করেছে যে $12 বিলিয়ন, 1 বিলিয়ন মানে 100 কোটি, তারা এই অন্ধ্রপ্রদেশে ইনভেস্ট করবে। ওদের যে ম্যানেজমেন্ট মিস্টার টাস্কি জয়েন্টলি প্রেস মিট করে অন্ধ্রপ্রদেশের চিফ মিনিস্টারের সাথে কমিট করেছে যে $12 বিলিয়ন 26 থেকে 30-এর মধ্যে কমপ্লিট করবে। এরপর যেটা অন্ধ্রর ম্যানুফ্যাকচারিং হাব, সেখানে লক্ষ্মী মিত্তালের নিপ্পন, আর্সেলার নিপ্পন স্টিল 60,000 কোটি টাকা ইনভেস্ট করছে। আপনারা ছোট্ট একটা সিঙ্গুরে আটকে আছেন, কিন্তু ভাবুন পরপর কত অভিনিবেশ আসছে। এবার দেখুন এই অন্ধ্রর ভাইজ্যাগে গুগল নামটা আমাদের পরিচিত, $15 বিলিয়ন ইনভেস্ট করছে, কারণ ইউএসের বাইরে পৃথিবীর মধ্যে বৃহত্তম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর ডেটা হাব করবে। আর এর ডাভোসে যাওয়ার অনেক আগে গুগল কি করেছে, তাদের হাই স্পিড সাবসি কেবল পেতেছে যাতে খুব ফাস্ট নেটওয়ার্কিং হয়। কেন না, এখানে যেহেতু পৃথিবীর মধ্যে একটা বৃহৎ মানে ইউএসের পরেই বৃহৎ ডেটা সেন্টার হবে, যাতে কানেক্টিভিটি একটুও
ইন্টারাপ্টেড না হয়। বাইরে হয়তো কোনো জায়গায় ম্যানুফ্যাকচারিং হচ্ছে, কিন্তু তার ডেটা সেন্টার এইখানে অন্ধ্রপ্রদেশের ডেটা হাবে হবে। তাহলে বুঝতে পারছেন যে শুধু সিঙ্গুর হবে কি হবে না, হবে কি হবে না, কোনো মানেই নেই। আমাদের ভারতবর্ষেরই অন্যান্য অনেক রাজ্য যারা সদ্য 2 বছর আগে জন্মেছে, তারাও আমাদের বহু পেছনে ফেলে এগিয়ে গেছে। 50 বছরের ভুলের মাসুল দিচ্ছে বাঙালি। 40টা ফুড কোম্পানি, ফুড ক্লাস্টারে, ফুড প্রসেসিং সেক্টরে 40টা আমিরেট কোম্পানি তারা অভিনিবেশ করছে কোথায়? সেই অন্ধ্রপ্রদেশে। 40টা আমিরেতে অর্থাৎ আরবের বড় ফুড প্রসেসিং কোম্পানি ফুড ক্লাস্টারে করছে। কেন? জানে সব কিছু স্মুথলি হবে, কেউ এসে টাকা চাইবে না, কেউ এসে বলবে না আমার লোককেই চাকরি দিতে হবে। এত স্মুথলি কাজ যেখানে হবে সেখানেই লোক ইনভেস্ট করবে। এটা খেয়াল রাখবেন। কেন হলো না বলার আগে 1000 বার ভাববেন। হওয়ার মতো পরিস্থিতি, পারিপার্শ্বিক অবস্থা, লোকের কর্ম ক্ষমতা, লোকের শিক্ষা আছে কিনা। How does it feel to be back at Davos? You built the India story here in Davos. What is different? Not just the presence of the US president, but what have you felt and picked up? From 1996, I am coming here. Even so many media persons and also politicians and also industry have seen. In the beginning, nobody used to recognize Indians. That was the story. Today, everybody is acknowledging, everybody is recognizing, and also everybody is saying this is India's time. That is the biggest transformation we have achieved under our Honorable Prime Minister Narendra Modi ji. I am proud to be an Indian. And I must ask you this, you are also the country's senior most chief minister. You became chief minister in 1995, just before you came to Davos for the first time. What brought you here? At that time, as you said, nobody even recognized India as they do today. What made you in 1996, almost 30 years ago, believe that we need to be in Davos? What is it that brought you here? What was the dream that you had then? That was the beginning of Davos. They are 50 years. This is nearly 30 years back. Generally, I believed this is the place where I have to learn and network and also implement in India. Business part of it. A year ago, you had companies and conversations with Cognizant, for example, and other companies. And we see that a lot of that is getting executed on the ground. Why I ask you this question, sir, is that a lot of MOUs do get signed, but we see years in them actually translating. What is it that you are doing differently to see such speed of execution on the ground? No, earlier I used to work ease of doing business. 14, 19, 4 years we are number 1, only 1 year we are number 2. That year Gujarat was number 1. Today, I am moving speed of doing business. I have changed the gear. Because of speed of doing business, everything real time we are clearing. The World Economic Forum 2026 opens against the backdrop of geopolitical uncertainty, slowing global growth and a renewed push for dialogue and cooperation. For Indian states, the focus this year is clear, moving beyond intent to execution. Among the most visible Indian participants this year is Andhra Pradesh, with Chief Minister N. Chandrababu Naidu leading a high-level delegation to position the state as a future-ready economy aligned with global priorities.
the state is showing a wide sectoral canvas ranging from aerospace, defense and space to drones, electronics, semiconductors and advanced manufacturing. Clean energy remains central to the state's global narrative with strong emphasis on green hydrogen, renewable energy, shipbuilding, port-led logistics and integrated industrial corridors. Technology-led growth is another pillar covering IT, AI, quantum computing, deep tech, global capability centers and large-scale skilling through global educational partnerships to build a future-ready workforce. Last year's Davos engagements laid a solid groundwork for Andhra Pradesh, which recorded high investor traction, with the state accounting for nearly 25% of India's total investment announcements in the first 9 months of fiscal year 2025-26. Institutionally, Andhra Pradesh partnered with the World Economic Forum to establish India's first thematic center for energy and cyber resilience. As Davos 2026 begins, Andhra Pradesh is not just pitching projects, it is projecting a long-term vision anchored in technology-driven governance, clean energy, advanced manufacturing and global collaboration. And this year, Chief Minister N. Chandrababu Naidu is all set to further push brand Andhra Pradesh onto the world stage. এবার আসছি তেলেঙ্গানা। অন্ধ্রপ্রদেশ ভেঙে অন্ধ্র আর তেলেঙ্গানা হয়েছে। তেলেঙ্গানাতে 29,000 কোটি টাকার অভিনিবেশ ইনভেস্টমেন্ট কমিটমেন্ট হবে। এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ম্যানুফ্যাকচারিং এবং এরা জোর দিচ্ছে লাইফ সায়েন্স হাব, কারণ এদের ফার্মা সেক্টরটা খুব স্ট্রং। আর এই লাইফ সায়েন্স হাব এটা বিরাটভাবে আসছে। অদ্ভুত একটা জিনিস দেখলাম, এরা বলছে যে এত লোকের দরকার হবে, যেহেতু এআই দিয়ে এই লাইফ সায়েন্স হাব এরা করছে, তাতে আমরাই আমাদের ছেলেমেয়েদের প্রশিক্ষণ দেব যাতে তারা কাজগুলো পায়। আমাদের স্কুলেই কিন্তু টিচার নেই, আর ওরা স্কুল কলেজ পড়াশুনো ছাড়াও এই লাইফ সায়েন্স হাব যেটা করছে তার জন্য প্রশিক্ষিত করবে গভর্নমেন্ট থেকে ছেলেমেয়েদের, যাতে তারা চাকরি পায়। এগুলো বলছি কেন জানেন তো? সেই যে ওই ছেলেটার কথা, যে আপনারা পশ্চিমবঙ্গবাসী, আপনাদের জন্যেই কিন্তু এই 50 বছরের যন্ত্রণা ভোগ করছে পশ্চিমবঙ্গ। ভেবেচিন্তে ভোট দেননি, ভোটটা যে কত দামি সেই জন্য যে হোমওয়ার্ক করতে হয় করেননি। সেই জন্য বলছি যে এই যে তেলেঙ্গানা এরা লাইফ সায়েন্স হাব করবে। অবাক একটা খবর যে লোরিয়েল, আপনারা নিশ্চয়ই শ্যাম্পু ট্যাম্পু ব্যবহার করেন, বিশেষ করে অল্প বয়সী ছেলেমেয়েরা লোরিয়েলের, তারাও আসছে বিরাটভাবে এই তেলেঙ্গানায় এআই এর সাহায্যে। কি জানি তারা কি কাজ করবে, কিন্তু তারাও আসছে এই লাইফ সায়েন্স হাবে। তাছাড়া তো ওষুধপত্র, হেলথ কেয়ার সব আছে এই 29,000 কোটির অভিনিবেশে। কিন্তু খুব ভাল লাগলো একটা কথা জানেন তো, যে এই লাইফ সায়েন্সের প্রশিক্ষণ দেবে গভর্নমেন্ট এই ছেলেমেয়েদের, যাতে তারাই চাকরিটা পায়। মানে বিউটিফিকেশনেতেও এআই লাগবে। তাহলে বুঝতে পারছেন ইলন মাস্ক যে বলেছিল যে এআইটা যে কি বিরাটভাবে আসছে, আমরা এটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছি। As country's youngest state, Telangana has established itself as India's one of the most preferred investment destinations, with a strong focus on next-generation technology and healthcare. The state continues to drive investments across multiple sectors, setting benchmarks of excellence and aiming to transform Telangana into a $3 trillion economy by 2047. With a strong ease of doing business record,
a policy-driven ecosystem, and 2.5 lakh crore rupee in investments over the last 2 years. Telangana showcased the vision of Telangana Rising at the World Economic Forum 2026. Spearheaded by the Chief Minister Revanth Reddy, the delegation engaged with global giants and secured significant investment commitments. Telangana's AI quest continued with the launch of the Telangana AI Innovation Hub, or TAIH, which drew a strong support from WEF 2026. India is being represented by her states here in Davos. One of them is Telangana. It, of course, has been a frequent, or I would say, in fact, a Davos regular. Joining us now to talk about the Telangana Rising story is the IT Minister, Sridhar Babu. Thank you very much for joining us here in Davos. Let me start by asking you, you've just come off your investor meet, your investor summit, where you pitched the story of Telangana Rising to the world. Why did you feel the need to be back here in Davos? This platform of Davos provides us a better picture of our Telangana Rising to be presented here. And this time especially we have come here to project our policy initiatives on the global platform. And on this global platform, we have launched 2 of our major policies, initiatives which can attract the global attraction. One is the life sciences policy, the global life sciences policy, and the second is launching of Telangana Artificial Intelligence Innovation Hub. এবার আসি মহারাষ্ট্রের কথায়। মহারাষ্ট্র তো আর আলাদাভাবে বলার দরকার নেই যে কত ইনভেস্টমেন্ট তাদের আছে। মহারাষ্ট্র বলছে তারা 3rd বম্বে তৈরি করবে, কারণ তাদের এত বিজনেস আসছে। এবং কানেক্টিভিটিটা কে করবে? কানেক্টিভিটিটা করবে মেট্রো রেল। আর এটা দেখাশোনা কে করছেন? মেট্রো ওম্যান অশ্বিনী ভিদে। তিনিও ডাভোসে গেছিলেন বোঝাতে যে কানেক্টিভিটি কতটা ভালো হবে। Their state. So far as Maharashtra is concerned, historically we have been a very powerful state in terms of inviting the investments, and of course in last 10 years, if you can see, Maharashtra has grown manifold in terms of investment. Even last time when I was in Davos, we could attract investments worth 16 lakh crores, and I'm very sure that this time will surpass that number. More than capital, credibility counts. And in Maharashtra, we have created a very credible ecosystem. And this credible ecosystem actually, attracts the investors more, because we have not just been promising, we have been delivering on our promises. That is very important. India right behind you, Ms. Absolutely. Ashwini Vide. So what else can we expect in terms of infrastructure projects, including metro rail networks, and how you're going to expedite the execution? So I think our specialty is, the execution. So if you look at the metro projects which have happened in Maharashtra, every single project has broken a record. So we have been the fastest executors in India. Whether it is Mumbai Metro, whether it is Pune Metro, whether it is Nagpur Metro, every single metro has showcased, new engineering processes, and also it has broken its own records. We have our ambition of creating the 3rd Mumbai, and I think our, venture here in Davos is will be very useful for attracting the investment in 3rd Mumbai. We are looking forward for having the international funds to invest in the 3rd Mumbai. অথচ আমাদের পশ্চিমবঙ্গে চিংড়িঘাটায়, কলকাতায় 366 মিটার এইটুকু 3টে পিলার জোড়া দিতে পারমিশন পাওয়া যাচ্ছিল না। হাইকোর্টের অনারেবল জাস্টিস বলেছিলেন যে মানুষের পরিষেবার স্বার্থে এটা করতে হবে, এবং এতদিনেই পারমিশন স্টেট গভর্নমেন্ট থেকে পাওয়া গেছে। তাহলে বুঝতে পারছেন যে মহারাষ্ট্র কানেক্টিভিটিতে কোথায়? না মেট্রো লেডি, আপনারা নাম শুনেছেন কি? অশ্বিনী ভিদে, তাকে পর্যন্ত নিয়ে গেছে বোঝাতে যে আমাদের কানেক্টিভিটি কত।
তাহলে পশ্চিমবঙ্গ আর কোন মুখে গিয়ে বলবে? মহারাষ্ট্র গভর্নমেন্ট বলছে তারা এই ডাভোস থেকে 30 লাখ কোটি 30 লাখ ক্রোর ইনভেস্টমেন্টের মৌন সই করেছে। তার থেকে ডাইরেক্ট ইনডাইরেক্ট 40 লাখ মানে 40 লাখ লোকের উপার্জন সুযোগ হয়ে যাবে। এবার আসি কর্ণাটক, ব্যাঙ্গালোর, কর্ণাটকের কথায় 13,070 কোটি ইনভেস্টমেন্ট তারা পেয়েছে। তারা বলছে আমরা মৌ না, এখন ডাইরেক্ট যেটা শিওর শট ইনভেস্টমেন্ট সেইটাই আমরা ইন্টারেস্টেড। ডাভোসে যে গেছিল 2026-এর এই ডাভোসে, যেটা 23শে জানুয়ারি শেষ হলো, তাতে 13,070 কোটি ইনভেস্টমেন্ট আসছে আর বলছে 1 লাখ না 1.5 লাখ কোটির ওপর ইনভেস্টমেন্ট, ফরেন ইনভেস্টমেন্ট তাদের পাইপলাইনে আছে। কিসে কিসে? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এভিয়েশন, ম্যানুফ্যাকচারিং, এনার্জি, কিসে নয়। তো পশ্চিমবঙ্গ কি শুধু সিঙ্গুরের ভরসায় থাকবে? না, আরও বৃহত্তর ফিল্ডে এগিয়ে যাবে। Minister of Karnataka. Sir, I've been seeing a lot of announcements from your end. Some of it we have also been covering on the companies that you're meeting in Davos. If you can give us a sense of the final outcome of all this and the new companies that are going to come to Karnataka. See, we had almost more than 50 meetings now, probably one of the highest amongst all Indian states. And as you know, when we came here, we first consciously decided we are not going to sign any MOUs with Indian companies. We have recently concluded our global investors meet, wherein 10.27 lakh crores of investments have been signed, and it was all real time, not on paper. So we have already realized 50% of it in 11 months, and 60% of it is manufacturing. Plus we have around 1.1 lakh crores after the global investors meet, and another 1.5 lakh crores in the pipeline. As we are pioneers into professional colleges, that created the talent engineering colleges, medical schools and so on, and with our homegrown companies which came out of it during the IT boom, and with Sam Krishna was the chief minister, that is Infosys, Wipro, and things have been adding now, and we have become a global competitor, global city, we compete globally. Because if you take 500 global fortune companies, 400 plus companies have their GCCs in Bangalore, and the largest ones. If you take Samsung, outside Korea, the biggest one is in Bangalore, and the highest patents Samsung gets is from Bangalore. Similar way, Airbus, Boeing, name anyone. Recently, Rolls-Royce, they had their expansion of the GCCs. I went and inaugurated it. So that being the case of Bangalore's ecosystem and talent. So aerospace and defense. 65% of the whopping 65% of contribution comes from Karnataka. Correct. You name anyone, Airbus, Boeing, Safra, Collins, Thales, Rolls-Royce, everyone is here. So, machine tools, we are number one. Electronics, you know, the journey of Foxconn. Foxconn is not just another company here in Bangalore. It's not a duplication of what is in China. It is a new age manufacturing here, which is going to be globally adopted. Got it, sir. Not on the one in Tamil Nadu is the just duplication of what is in China. With $2.7 billion of investment, 20 million iPhones have been started rolling. So startups also, now we are talking about AI. 50% of the startups are from Bangalore. Space from Bangalore. So you take any field. So we had 3 meetings with regarding space now. Okay, great. It was regarding when space was never opened in India. Last couple of years it's now been opened. And of course we have the heritage of ISRO landing our space aircraft on the south pole of the moon at the fraction of a cost what NASA could do. Correct. That shows the eminent scientists and the competitiveness of them. গুজরাটের কথা বলি,
গুজরাট এবার প্রথমবার গেল ডাভোসে, 2026 ডাভোসে গুজরাট প্রথমবার গেল, কারণ গুজরাটের দরকার পড়ে না, কিন্তু তবু কেন গেছে? জানতে যে বিশ্ব কোথায় এগিয়ে যাচ্ছে, আরও কী অপরচুনিটি পেতে পারে। এই ডাভোসে যাওয়ার আগে গুজরাটের উপমুখ্যমন্ত্রী বলছে যে মারুতির সাথে একটা চুক্তি সই করেছে। সেই গাড়ি কারখানা মারুতির সাথে 35,000 কোটি টাকার একটা চুক্তি, 20 লাখ গাড়ি প্রত্যেক বছরে বেরোবে গুজরাটে। এবার বলুন তো এই যে রাজ্যগুলোর কথা শোনালাম, ইন্ডাস্ট্রিতে এদের মতো হতে ইচ্ছে করে না? where sky is the limit। পশ্চিমবঙ্গের নাকি শুধু সিঙ্গুর হবে কি হবে না বলে চোখ মুছবেন? মানুষকে জানাতে হবে যে পৃথিবী কত এগিয়ে গেছে। কি একটা সিঙ্গুরের টাটা কোম্পানির ওপর ভরসা করবে পশ্চিমবঙ্গ? দেখবে না যে ফেডারেল স্টেটসগুলো কোথায় এগিয়ে যাচ্ছে? এসে বলছি ইউপির কথা। ইউপিও এবার ডাভোসে গেছিল, নিজেদেরকে তুলে ধরেছে, বলছে ইজ অফ ডুইং বিজনেস, মাফিয়ারাজ শেষ, তোলাবাজি নেই, সব কিছু একটা উইন্ডোতে ঝটপট পেয়ে যাবে। আর যে কমফর্টগুলো বিজনেসম্যানরা চায় সেইগুলো পাবে, যে বেনিফিটগুলো পাওয়ার তাড়াতাড়ি পৌঁছে দেবে। তাতে করে 8,000 কোটির ইনভেস্টমেন্ট এনেছে গ্রিন এনার্জি SAEL ইন্ডাস্ট্রিতে। আর এখন তো ওদের আরও অনেক হচ্ছে। তো ভাবুন যে আমাদের ফেডারেল স্টেটসগুলো কোথায় পৌঁছে গেছে। আমি খুব অবাক হয়ে গেছি যে এই ডাভোস 2026 নিয়ে আমাদের মিডিয়া, ডিজিটাল প্ল্যাটফর্ম, ইউটিউবাররা তেমন করে কিচ্ছু বলেনি, কিন্তু বলা উচিত ছিল, মানুষের কাছে পৌঁছানো উচিত ছিল যে এক সিঙ্গুর নিয়ে কিচ্ছু হবে না, সিঙ্গুর নিয়ে পড়ে থাকলে হবে না, অনেক এগিয়ে যেতে হবে, অনেক অপরচুনিটি এসছে হাতের কাছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যদি ধরুন এরকম হলো বর্ধমান, AI হাব হলো, সেখানে ঘরে ঘরে ছেলেমেয়েরা প্রশিক্ষণ নিয়ে হয়তো বাড়িতে বসেই একটা ঘরে AI দিয়ে কাজ করছে। ডেটা সেন্টারের পৃথিবীর অন্য কোনো প্রান্তে ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে, এখানে ডেটা সেন্টার, চপ ভাজতে হবে না তাদের, ভালো ইনকাম করবে, পরিযায়ী হতে হবে না। আবার ধরুন হুগলিতে ম্যানুফ্যাকচারিং হাব হলো, পরপর কারখানা, সেখানে ছেলেমেয়েরা প্রশিক্ষণ নিয়ে কাজ করছে। তাই জন্য চোখ মুখ খুলতে হবে, পারফর্ম অ্যান্ড ইনফর্ম, লোককে জানাতে হবে যে কোথায় পৃথিবী এগিয়ে যাচ্ছে, সেই মতো ছেলেমেয়েদের শিক্ষা দিতে হবে। শুধু ভাতার ওপর নির্ভর করে পশ্চিমবঙ্গ দাঁড়াতে পারবে না। এই 70-80 বছরের পিছিয়ে যাওয়া আমাদের সবার দায়িত্ব এই এগিয়ে যাওয়ার পথে সাহায্য করা, লোককে জানানো যে শুধু সিঙ্গুর আর একটা টাটা কোম্পানি এর সলিউশন না, পৃথিবী অনেক এগিয়ে গেছে। লাইফ সায়েন্স হাব যেমন করেছে তেলেঙ্গানা, তেমনি স্কুল কলেজের টিচার এবং তার সাথে সাথে এক্সট্রা এই প্রশিক্ষণ দেওয়া, যাতে করে ফার্মা, লাইফ সায়েন্স হাব এইসব করেও আমাদের ছেলেমেয়েরা রোজগার করতে পারে, পশ্চিমবঙ্গকে ঐতিহ্যমণ্ডিত করতে পারে, তার নিজের গৌরবে আবার ফিরিয়ে দিতে পারে, আর তাদের পরিযায়ী হয়ে তাদের সংসার পরিবার সব ছেড়ে অন্য রাজ্যে গিয়ে কাজ করতে না হয়, শ্রমিক হতে না হয়। তাই জন্যে এই ইনফরমেশনগুলো আমি দিলাম, ছড়িয়ে দিন মানুষের মধ্যে। একটা সিঙ্গুর সলিউশন নয়, অনেক এগিয়ে যেতে হবে।